গণজাগরণ মঞ্চের আলোচিত মুখ লাকি আক্তারকে আটক করেছে যৌথ বাহিনী। একটা সাইন দেন চ্যাপ্টার ফিনিশ। এই 3-0 তত্ত্বের জন্য আপনারা আজকে আরেকটা কথা শুনে রাখেন। অলরেডি কথা হচ্ছে ডক্টর ইউনূস আরেকবার যদি নোবেল পাওয়া যায়, যারা তারা দেখতে পারেন না তারা আর ঘুমাইতে পারবেন না। ইউনূসকে বুঝতে হইলে সেই জ্ঞান আপনার থাকতে হবে। কোন পুকুরের মাছ কোন পুকুরে চা, সেটা দেখার বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে। আজকে এমন একটি নিউজ এসেছে বাংলাদেশের মানব জমিন পত্রিকায়। আমি এই জন্যই বললাম কোন পুকুরের মাছ কোন পুকুরের চা, যে শাহবাগীদের বিরুদ্ধে, ফেসিবাদের দোসরদের বিরুদ্ধে, স্পেশালি ফেসিজমের ভিত্তি যেখান থেকে স্থাপিত হয়েছিল সেই গণজাগরণ মঞ্চের পৃষ্ঠপোষক কিংবা গণজাগরণ মঞ্চের মূল কারিগরদের বিরুদ্ধে 12 ঘন্টার মধ্যেই একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। একটা বিরাট সুখবর। লাকির মতো বা লাকির সেই শাহবাগী দোসরদের মতো, সন্ত্রাসীদের মতো ফ্যাসিবাদীর সেই দোসরদের চেহারাগুলো আবার আমাদের দেখতে হচ্ছে কেন? ছাত্রদল, ছাত্র শিবির সহ আমাদের যত বিপ্লবের চেতনার স্পিডের ভাইরা রয়েছেন, ঐক্যবদ্ধ হন। একটা শাহবাগী ফ্যাসিস্টকে আমরা শাহবাগে নামতে দেব না, আর যদি নামতে পারে তাহলে খবর আছে। এইসব শাহবাগীরা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাইছে, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি একটা পশম তারা ছিটতে পারে, আমরা দেখবো এইসব শাহবাগীরা। এটা ওই আওয়ামী লীগের পুলিশ না, যে আওয়ামী লীগের পুলিশের সময় যে আওয়ামী লীগের পুলিশের গায়ে হাত তুলে মানুষ আলহামদুলিল্লাহ বলতো। এখন এটা বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের পুলিশের গায়ে হাত তুললে ওদের একটারও হাত থাকবে না। বর্তমান সরকারের পাশে কি কেউ নাই? বাংলার জনগণ কি নাই? আছে। কারা আছে? আমি তো মনে করি শিবির আছে, এনসিপি আছে, জামাত ইসলাম আছে। দর্শক, গণজাগরণ মঞ্চের সেই লাকি যারা 2013 সালে জামাতের কিছু নিরীহ লোকজনের ফাঁসির দাবিতে মাঠে নেমেছিল। প্রিয় দর্শক, আপনি কি চান সেই লাকিকে গ্রেপ্তার করা হোক? সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এমনকি প্রিয় দর্শক, এরই সাথে সাথে ওই সময়ে যারা মাঠে নেমেছিল তাদের কি শাস্তি চান সেটিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এমনকি প্রিয় দর্শক, এরই সাথে সাথে আজকের ভিডিওটি দেখলে জানতে পারবেন কিভাবে একটি সাইনের মাধ্যমে বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, সেটিও কিন্তু জানতে পারবেন। প্রিয় দর্শক, যারা মনে করেছিলেন ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরত্ব তৈরি হবে, তাদের জন্য দুঃসংবাদ। কেননা হঠাৎ করে রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যেটার কারণে এই মুহূর্তে আমেরিকার সাথে বাংলাদেশ সরকার অতপ্রতভাবে জড়িয়ে পড়ছে। প্রিয় দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শাহবাগীদের বিরুদ্ধে, ফেসিবাদের দোসরদের বিরুদ্ধে, স্পেশালি ফেসিজমের ভিত্তি যেখান থেকে স্থাপিত হয়েছিল সেই গণজাগরণ মঞ্চের পৃষ্ঠপোষক কিংবা গণজাগরণ মঞ্চের মূল কারিগরদের বিরুদ্ধে শিবিরের বর্তমান নেতৃত্ব এবং এক্স শিবির যখন সোচ্চার হয়েছে, তার 12 ঘন্টার মধ্যেই একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। যদিও এটা কোইন্সিডেন্ট, কিন্তু এটা শিবিরের একটা যুগান্তকারী সফলতা, একটা বিরাট সুখবর। দর্শক, যে শাহবাগীদের বিরুদ্ধে এক্স শিবির এখন এক প্রকার যুদ্ধ করছে, যে শাহবাগীদেরকে ঠেকানোর ঘোষণা দিচ্ছে এবং শাহবাগীরা আবার কায়েম হওয়ার চেষ্টা করছে, সেই সময় শাহবাগীদের মুখপাত্র, সেই কুখ্যাত গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দর্শক, স্পষ্ট যেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে, সেই সময় ইমরানের সরকারকে যে গ্রাউন্ডে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ওই গ্রাউন্ডে লাকি আক্তার গ্রেপ্তার হতে পারেন, স্বাভাবিক। অতএব শিবির শাহবাগীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার 12 ঘন্টা যেতে না যেতেই এই সুখবর আসলো। ইমরানের সরকারকে পুরোই ধরতে পারবে না, কিন্তু শাহবাগীদের বিচার যে এদেশে হচ্ছে, শাপলা চত্বরের গণহত্যার বিচার যে হবে, আল্লামা সাঈদীর রায়ের প্রতিবাদে জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের বিরুদ্ধে যে গণহত্যা হয়েছিল তার বিচার যে হবে, প্রধান উপদেষ্টাও বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে, এটাই একটা বিরাট সুখবর। এদেশের ইসলামপন্থী আপামর গণতান্ত্রিক জনতা তারা শাহবাগের বিরুদ্ধে, কিন্তু শাহবাগের বিরুদ্ধে লিডিংয়ে আছে শিবির, কারণ শাহবাগের মূল ভিকটিম শিবির এবং জামাত। এই জন্য সবচেয়ে বড় বেশি খুশি হওয়ার কথা শিবিরের ইমরানের সরকারের গ্রেপ্তারের সংবাদে। বিরাট সফলতা এটা। লাকি আক্তারও গ্রেপ্তার হতে পারেন বলে আমার বিশ্বাস। তবে হ্যাঁ, আমার মনে হয় না যে লাকি আক্তারকে জাস্ট এই পুলিশের উপর হামলা বা মব ক্রিয়েট এই অভিযোগ গ্রেপ্তার করবে তা না। একেবারে লিগাল প্রসিডিউরে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে লাকি আক্তারকে গ্রেপ্তার করা হতে পারে। তবে তার লাকি আক্তারের মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা যদি করে থাকে বা ইত্যাদি ইত্যাদি, সে রাস্তা সরকার বন্ধ করে দিবে। এটা আরেকটা সফলতার ইঙ্গিত।
শাপলা চত্বরে গণহত্যা, শেখ হাসিনা, ইমরানের সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ধীরে ধীরে এর মধ্যে ওই লাকি আক্তার ইনক্লুড হবেন। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আমরা বলেছিলাম তখনই, এদেশে একদিন শাহবাগীদের বিচার হবে, ন্যায় বিচার হবে, শাহবাগী ফ্যাসিজমের বিচার একদিন হবে। শাহবাগ আমাদেরকে কথা বলতে দেয়নি। এই শাহবাগ কায়েম হওয়ার পর 12 বছর আমরা কিচ্ছু বলতে পারিনি। আমাদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছিল। শত শত মানুষকে গুম, খুন, হত্যা, আয়নাগর, এগুলো সবকিছুর বৈধতা উৎপাদন করেছিল শাহবাগ, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল শাহবাগ। আজকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে। গ্রেপ্তার হবে, বিচার হবে, রায় হবে। শাপলা গণহত্যার দায় আল্লামা সাঈদীর রায়ের প্রতিবাদে জনগণের বিক্ষোভের বিরুদ্ধে যে গণহত্যা, তার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। দেখবেন, এটা অকল্পনীয় ছিল। আমরা বলেছিলাম যে বিচার হবে, হতেই হবে। রক্ত কথা বলবে, বলছে কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 12 মার্চ এর রায়। এখন শাহবাগীদের বিরুদ্ধে শিবিরের ছেলে সিরিয়াস হয়েছে আর কার্যতালিকায় ঢুকিয়ে এই রায় আনা হয়েছে, বিষয়টা এরকম না, এটা কোইন্সিডেন্ট, কিন্তু ভালো লাগার খবর। শেখ হাসিনা ছাড়াও পরভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ। তবে এখানে যদি এই লাকি আক্তাররা থাকতো বিষয়টা আরো ভালো হতো। তবে লাকি আক্তারদেরকে আইনের জালে আটকাতেই হবে অ্যাট এনি কস্ট। এমনকি আমার কথা স্পষ্ট, লাকি আক্তাররা যে বিষয়ে আন্দোলন করছে সেটা ন্যায্য, কিন্তু আন্দোলন করতে যে বাড়াবাড়ি করছে সেটা অন্যায়। ওরা যদি ন্যায্য দাবিতে আন্দোলন করে, ওদেরকে পেটাতে হবে, মার দিতে হবে। এখন দেখেন, মায়ের কি শিবির ব্যানার নিয়ে যে দেবে? আপনারা কি বুঝেন না কোন সিস্টেমে কি মার দিতে হয়? যেমন শিবির, ছাত্রদল বা ভিন্ন মতের উপর, এমনকি ইফতার পার্টিতে ছাত্রলীগ যে হামলা করতো, ছাত্রলীগ কি ব্যানার নিয়ে যেত না, বিভিন্ন সিস্টেমে যেত। এখন এই শাহবাগের বিরুদ্ধে মাইরের কোনো বিকল্প নেই। তবে হ্যাঁ, আইন আছে, তবে মাইরের কোনো বিকল্প নেই। এটা যে যাই বলুন না কেন, অনেকে অনেক সুশীলগিরি দেখাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু মাইরের কোনো বিকল্প নেই। আর এই লাকি আক্তার একটু বাড়াবাড়ি করেছে না, ওরাও ধরা পড়বে। কারণ লাকি আক্তার সুস্পষ্টভাবে এই গণজাগরণ মঞ্চের অন্যতম স্লোগানদাতা ছিল, বা প্রধান স্লোগানদাতা, আইকনিক ফিগার ছিল। অতএব সেই লাকি আক্তার কেন গ্রেপ্তার হবে না? শাপলা চত্বরের হত্যায় কেন গ্রেপ্তার হবে না? 28 ফেব্রুয়ারি হত্যাকাণ্ডে কেন লাকি আক্তার গ্রেপ্তার হবে না? প্রত্যক্ষভাবে জড়িত, প্রত্যক্ষে হত্যায় উস্কানি দিয়েছে বা আহ্বান জানিয়েছে, অবশ্যই গ্রেপ্তার হতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের কাছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা একটা অ্যালার্জেটিক ওয়ার্ড। এই নামটা শুনলেই ধরেন কেমন যেন ফিল হয়, মনে হয় কোনো রকমে গিয়া এই লোকটার যদি কিছু করা যেত, এরকম একটা অনুভূতি। আর পাশাপাশি সমন্বয়কদের নাম শুনলেও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন যারা আছেন সবাই হাইপার অ্যালার্জেটিক অবস্থাতেই ভোগেন, এটা খুবই বাস্তব। বিএনপিও হালকা হালকা ভোগা শুরু করছে, সময়ের সাথে হয়তো আরো ভোগবে, কারণ নির্বাচনের সাথে বিএনপির। বাট এই সকল কিছুর বাহিরে ডক্টর ইউনূস এবার যে কর্মটা করতে যাচ্ছেন, এই কর্মে আওয়ামী লীগের আরো প্রচুর আফসোস হবে, ভারতের আফসোস হবে, তবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য এটা ভালো হবে। কথা বলছি আওয়ামী লীগ সরকারের খুবই ঘনিষ্ঠ একটা রাষ্ট্র চীন। আমরা জানি যে শেষ মুহূর্তে ভারতের সাথে শেখ হাসিনা একটা দূরত্ব তৈরি হয়েছিল, এবং সর্বশেষ একটা চীন সফরের পর, এবার ক্ষমতায় যাওয়ার পর শেখ হাসিনা চীন সফর করে আসছিলেন। আসার পরে সেখান থেকে ভালোই একটা নেগেটিভিটি তার মধ্যে তৈরি হয়েছিল। ওইখানে কি হয়েছিল আমরা জানি না, বাট আইসে ওই সাক্ষাৎকারটা ছিল যে কোটা কি রাজাকারের নাতিপতিরা পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না, ওইখান থেকে কিন্তু শুরু। সেই চীন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেওয়ার জন্য আস্ত বিমান পাঠিয়ে দিতে রাজি, বাট কোনো রকমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। ফাইনালি তারা পেয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 26শে মার্চ তিনি আপনার কি বলা হয় যে চীন সফরে যাচ্ছেন। তবে 26শে মার্চ কেন যাচ্ছেন জানি না, মহান স্বাধীনতা দিবস এদিন দেশে থাকলে ভালো হইতো। যাই হোক, তার এই সফরটার গুরুত্বটা অন্য জায়গায়। আপনার অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টার বেইজিং সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে, যেটাতে বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বার্থ কানেক্টেড হবে। এখানে বেশ কয়েকটা ইয়ার মধ্যে 7 থেকে 8টা সমঝোতা স্বাক্ষর হবে। একই সঙ্গে আপনার মোংলা বন্দরকে আধুনিকায়ন, এটা খুবই জরুরি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, ইভেন আমাদের যে ভৌগোলিক অবস্থান, এখানে পৃথিবীর অনেক দেশে ট্রানজিট পয়েন্ট হিসাবে বন্দরগুলো কাজ করে। সো এই যে বন্দরগুলো কাজ করে, সমুদ্রের নাব্যতা অভাবের কারণে গভীর সমুদ্রে বন্দর ব্যবস্থা করা লাগে, সেখান থেকে আবার লাইটার জাহাজে মালামাল অনেক সময় আনা লাগে। তো এই যে সার্বিক ব্যবস্থা, এটাকে অত্যাধুনিক করার জন্য চীন একটা বড় ধরনের বিনিয়োগ করবে। একই সঙ্গে এই সফরে রোবট ফিজিওথেরাপি পুনর্বাসন কেন্দ্র এবং চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফ্লুসিয়াস ইনস্টিটিউট স্থাপন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে 26শে মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। কেউ কেউ বলছেন চীন নিজস্ব বিমান পাঠাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যাওয়ার জন্য, যেটা বাংলাদেশে কখনো আর ঘটে নাই সম্ভবত কোনো সরকারের বেলায়। আর চীনের হাইনান প্রদেশে একটা প্রোগ্রাম হবে, যে আপনার বোয়াও ফোরাম ফর এশিয়া, সেখানে যোগ দিবেন ডক্টর ইউনূস। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেন। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুজিয়াং এর বৈঠক হবে। 28শে মার্চ বেজিং এর গ্রেট হল অফ দ্য পিপল
সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও বৈঠক হবে। একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ প্রদর্শন করবেন। 29 মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে। বলা হচ্ছে যে আপনার চীনের প্রেসিডেন্টের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ একটা প্রোগ্রাম আছে, সেখানে আপনার আরো অনেক আলোচনা হয়তো বা হবে, বাট এটা দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষীয় সম্পর্ককে আরো উচ্চতর স্থানে নিয়ে যাবে। তবে চীন বড় কঠিন খেলা খেলে। এই মুহূর্তে ভারতের সাথে যেই দূরত্বের জায়গাটা আছে সেই জায়গাটাকে সাইজ করতে চীন আপনার এই ভূমিকা নিয়েছে। আরো বেশ কিছু চুক্তি হবে যেগুলো ভারতের জন্য ঝামেলার কারণ হবে। ড্যাম নির্মাণ সহ অনেক আলোচনা এখানে আছে। যাই হোক, যেই সফর, যেই স্বার্থ, যেই কর্ম দেশের জন্য কল্যাণকর, আমরা এটাকে সাধুবাদ জানাই। আশা করি সফর সফল হবে। এলন মাস্ককে চিনেন না এমন বাঙালি বোধহয় বাংলাদেশে এখন নাই। যারা চিনেন না তাদের জন্য বলতেছি, এলন মাস্ক হলো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। উনি এত ধনী, ওনার এত টাকা আছে, উনি এত ডলারের মালিক, উনি যদি ডেইলি 5 লাখ টাকা না, 10 লাখ টাকা না, 50 লাখ টাকা করে খরচ করে ডেইলি, প্রতিদিন যদি 50 লক্ষ টাকা করে বা 1 কোটি টাকা করে খরচ করে, তাহলে 50 বছরেও তার যে টাকা আছে এটা শেষ হবে না। আর বুঝাদের কত টাকার মালিক, মিলিয়ন ট্রিলিয়ন আমার বললাম না, কারণ অনেকে মিলিয়ন ট্রিলিয়ন বুঝেন না, এত টাকার মালিক। এই এলন মাস্ক এখন আরেকভাবে পরিচিত, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের অ্যাডভাইজার, বিজনেস যে একটা ডিপার্টমেন্ট আছে সেটা অ্যাডভাইজার, অনেক কিছুই করতেছেন। এই এলন মাস্ক বাংলাদেশে ব্যবসা করবেন স্টারলিংক দিয়া। স্টারলিংক সম্পর্কে একটা ভিডিও করছি, আপনারা যারা দেখেন নাই দেখে নিয়েন। স্টারলিংকটা কি, সেই স্টারলিংকের ব্যবসা এলন মাস্ক বাংলাদেশে স্টার্ট করছে। খুব সম্ভব আগামী মাসে এলন মাস্ক বাংলাদেশে আসছে। এত বড় একজন লোক, উনি সারা পৃথিবী রেখে বাংলাদেশে কেন আসলো? বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ এবং ধনীও আমরা না। উনি আসতেছে ডক্টর ইউনূসের জন্য, কারণ রতনে রতন চিনে, আর উনি ইউনূসকে চিনে। এই ডক্টর ইউনূসের সাথে এলন মাস্কের পরিচয় কিন্তু আজকের না। আপনারা ভাবতে পারেন এবং বলতে পারেন, ভাই এলন মাস্ক তো ট্রাম্পের লোক, আর ডক্টর ইউনূসের সাথে তো এলন মাস্কের সম্পর্ক থাকার কথা না, কারণ ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো না, ডক্টর ইউনূস হলো ডেমোক্রেট ঘরানার লোক। ভাইরে, ব্যবসায়ীর কাছে কোনো দলবল নাই। দেখেন না, ট্রাম্প এত বড় ব্যবসায়ী, প্রেসিডেন্ট হওয়ার পরে নরেন্দ্র মোদীর 14 বার বন্ধুকে কয়, কিন্তু ট্যারিফ ঠিকই লাগাই দিছে। সে ব্যবসা চায়, ট্রাম্পও যেমন ব্যবসা চায়, এই এলন মাস্কও এরকম ব্যবসা চায়, কারণ সে ব্যবসায়ী। সে স্টারলিংক বাংলাদেশে আনতে পারে, অবভিয়াসলি সে কিছু প্রফিটেবল হবেন। তাহলে এই যে এই এলন মাস্ক এখানে আসতেছে, ব্যবসার জন্য আসতেছে, এবং এইখানে আসার পর আরেকটা ভবিষ্যৎকারী বলে দিই আপনাদেরকে, এই এলন মাস্ক যখন এখান থেকে যাবে, ট্রাম্পের সাথেও সে এই ব্যবসা নিয়ে কথা বলবে। অলরেডি ব্যবসা তো ট্রাম্প শুরু করে দিছে, কারণ ইউনূস সাহেব জানে ট্রাম্পের রোগটা কোন দিক দিয়ে যাইতেছে। ঠিকই টোপ ধরছে, তরল গ্যাস আনতেছে। ট্রাম্পের সাথে ইউনূসের সম্পর্ক অচিরেই ভালো হয়ে যাবে, কারণ ট্রাম্প ব্যবসায়ী, এলন মাস্ক ব্যবসায়ী। এই যে এলন মাস্ক এখানে আসতেছে, এরপরে এই ব্যবসাটা যদি আল্লাহর রহমতে হয়ে যায়, আরো কত রকম ব্যবসা যে খুলবে, এবং কত রকম ব্যবসা খুলে যে বাংলাদেশের ফরেন কারেন্সি আর্ন করার ওয়ে বাই করবে, এটা ইউনূস সাহেব মনে মনে একটা ছক বাইন্দা রাখছে। কারণ বুঝলেন না, উনি একজন অর্থনীতিবিদ, নোবেল তো পাইছে পরে, উনি একজন অর্থনীতিবিদ। এজ এ অর্থনীতিবিদ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু এলন মাস্কের পরিচয় বহু বছর যাবত। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ডেমোক্রেট ঘরানার ছিল, তখন তো এলিয়ন মাস্ক আমেরিকাতেই ছিল। সে হয়তো ওইভাবে ওই দলের সাথে ছিল না, কিন্তু এর আগের ইলেকশনে কিন্তু এই এলন মাস্ক ডেমোক্রেটে হেল্প করছে, ফাইন্যান্সিয়ালি হেল্প করছে ডেমোক্রেটে, যে লাস্ট গভর্নমেন্টের সময়। তখন তো এলন মাস্কের সাথে এই ইউনূসের একটা সম্পর্ক ছিল। আর সম্পর্কটা হয়েছে বন্ধুরা, যেহেতু উনি একজন অর্থনীতিবিদ এবং এলন মাস্ক ব্যবসায়ী, তাকে অনেক ধরনের অ্যাডভাইস এই ডক্টর মোহাম্মদ ইউনূস দিতেন। তো ওই যে খাতিরটা, সেই খাতিরটা একটু সরে গেছিল ট্রাম্পের জন্য। কারণ আপনারা জানেন ট্রাম্পের সাথে এই ডক্টর ইউনূসের সাথে সম্পর্কটা একটু গভীর না, ট্রাম্পের একটা রাগ ছিল, কিন্তু সেই রাগ চলে যাবে, কারণ মাল দিলে ট্রাম্প খুশি। ট্রাম্প আর কিচ্ছু চায় না, আমেরিকা ফার্স্ট, টাকা দাও ব্যবসা করো, বুঝলেন না? গোল্ডেন ভিসা দিয়ে দিতেছে, যেটা আমেরিকার ইতিহাসে প্রথম। যাক, এই প্রসঙ্গে নাইবা গেলাম। এই এলন মাস্কের সাথে সম্পর্ক হওয়ার পর, বিশেষ করে এই ইউনূস যখন 3.0 ডিক্লেয়ার করলো, 3.0 তো বুঝেন, 3.0 মানে পৃথিবীতে উনি 3.0 দিয়া একটা তত্ত্ব বের করছে, যে পৃথিবীতে 3টা সংখ্যা, এই 3টা সংখ্যার মধ্যে 3টা কাজ সে করতে চায় এবং 3টাকে 0তে নামায় আনতে চায়। নাম্বার 1, পৃথিবীতে দারিদ্রতা শূন্যের কোঠায় আনতে চায় ডক্টর ইউনূস। নাম্বার 2, পৃথিবীতে তারুণ্যের বেকারত্ব শূন্যের কোঠায় আনতে চায় ডক্টর ইউনূস।
পৃথিবীতে এই যে বায়ু দূষণ, কার্বন ডাইঅক্সাইড নির্গমন, এটাকে 0% আনতে চায় ডক্টর ইউনূস। এটাকে বলা হয় তার 3-0 তত্ত্ব। এই 3-0 তত্ত্বর জন্য আপনারা আজকে আরেকটা কথা শুনে রাখেন, অলরেডি কথা হচ্ছে এবং হইতেও পারে, এটা নাও হইতে পারে, ডক্টর ইউনূস আরেকবার যদি নোবেল পাওয়া যায়, যারা তারা দেখতে পারেন না তারা আর ঘুমাইতে পারবেন না, এই ধরনের কথাও কিন্তু হচ্ছে। তার এই 3-0 তত্ত্ব সারা বিশ্ব গ্রহণ করছে। এইটার মধ্যে এলন মাস্ক সবচেয়ে বেশি পছন্দ করছে। এরপর থেকে ডক্টর ইউনূসের সাথে এলন মাস্কের একটা সম্পর্ক, সেই সম্পর্কে ভাটা পড়ছিল কি কারণে বলছি, এখন আবার নতুন করে সম্পর্ক হচ্ছে। কারণ একটা কথা মনে রেখেন, জ্ঞানী লোকরা নাম দিতে জানে। আমার আপনার মতো লোক বসে বসে ইউটিউব বানাবো আর ইউনূসকে গাইলে যাবো, অথর্ব পেয়ে যাবো। ইউনূস কিছু কয় না, কিছু কইবও না, কারণ ডক্টর ইউনূস জানে সে কি করতেছে। এই যে 3-0 তত্ত্ব যদি কোনো কারণে পৃথিবীতে অ্যাকসেপ্টেন্স হয়ে যায়, সবাই অ্যাকসেপ্ট করছে ধীরে ধীরে, সবাই তার এই কথাগুলো শুনছে এবং তার এই কথার সাথে একাত্মতা প্রকাশ করছে। এর মধ্যে মাস কয়েকজন, কয়েকদিন পরে দেখবেন ডোনাল্ড ট্রাম্প বলতেছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউনূস ব্যবসা করবে, শুধু তরল গ্যাসলে আরো কত কিছু করে, খালি দেখেন উনি যতদিন আসেন এগুলো কইরা যাবেন। উনি ছোটখাটো কাজ করতেছে না ভাই, হ্যাঁ উনি আসিয়ারে দেখতে হসপিটালে যাচ্ছে না, কিন্তু বড় বড় কাজ তো উনি করতেছে। এই যে এলন মাস্ক বাংলাদেশে আইসা স্টারলিংক ওপেন করবে, স্টারলিংক হওয়ার পরে বাংলাদেশের অর্থনীতি কোন পর্যায়ে যাবে, যারা মূর্খ তারা সেটা বুঝবেন না। যারা মূর্খ তারাই বলে অথর্ব ইউনূসকে। ইউনূসকে বুঝতে হইলে সেই জ্ঞান আপনার থাকতে হবে। ইউনূসের চলন বলন, ইউনূসের পরিবেশ পরিস্থিতি আপনার আমার সাথে মিলবে না, বিশ্ব রাজনীতির সাথে মিলবে। আজকে যদি কোনো কারণে ডেমোক্রেট আসতো তাহলে আপনারা এত কথা কইতে পারতেন না। আপনারা অনেকেই বলতেছেন যে ইউনূসের সাথে ট্রাম্পের সম্পর্ক খারাপ লাগা গেছে, গা ট্রাম্প চাইবো না ইউনূস থাকুক। ট্রাম্প এগুলো কেয়ার করে না, ট্রাম্প আছে তার ধান্দায়, আর ইউনূস সাহেব আছে ইউনূস সাহেবের ধান্দায়। তার ধান্দা নাকি হোল ওয়ার্ল্ডে 3-0 তত্ত্বটাকে এস্টাবলিশ করা, বাংলাদেশের তরুণদের পাশে থাকা, বাংলাদেশের বেকারত্ব দূর করা, বাংলাদেশের দারিদ্রতা দূর করা, বাংলাদেশকে একটা সুন্দর পথে এগিয়ে নিয়ে যাওয়া। উনি এখানে ক্ষমতা নিতে আসেন নাই, উনাকে আয়না দেওয়া হয়েছে, যেহেতু আয়না দিচ্ছেন উনি তো বলেনি যে আমি অমুকটা বুঝি না অমুকটা বুঝি না, কিন্তু উনি যেটা বুঝেন সেটা তো আপনি বুঝেন না, উনি যেটা ভাবেন সেটা তো আপনি ভাবেন না। ইউনূস যদি নোবেল পাওয়া যায় তখন আপনাকে আবার চলবো না, তখন আমাদের গর্ব আমাদের গর্ব। ইউনূস সাহেব অনেক অনেক চালাক একজন মানুষ, অনেক শিক্ষিত একজন মানুষ, অনেক বুদ্ধিমান একজন মানুষ। সে ধীর গতিতে চলে, আর আমরা যারা বোঝাই তারা কথায় কথায় ফটফট করি, মুখটা যাইছে তাই বলি, আমাদের কথার কোনো ভ্যালু নাই। উনার কথার মূল্য আছে, উনার কথার মূল্য আপনি না দেন, সারা বিশ্ববাসী উনার কথার মূল্য দেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।